অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনার বিষয় রুল অফ ল বাই এভি ডাইসি। লেকচার আউটলাইন মিনিং সুপ্রিমেসি অফ ল, ইকুয়ালিটি বিফোর ল, জাজ মেড কনস্টিটিউশন এবং শেষে এক্সেপশনস। মিনিং আমরা এখন রুল অফ ল এর অর্থ বোঝবার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নেব এভি ডাইসির সম্বন্ধে। এভি ডাইসি হলেন একজন ব্রিটিশ জুরিস্ট, লিগ্যাল স্কলার এবং কনস্টিটিউশনাল লয়ের থিঙ্কার। তিনি 1885 সালে রুল অফ ল এর উপর একটি বই রচনা করেন। বইটির নাম ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ দ্য ল অফ দ্য কনস্টিটিউশন। এই বইটি পরবর্তীকালে একটি ফেমাস ডকুমেন্ট হিসেবে পরিণত হয় রুল অফ ল এর। ডাইসি মনে করেন যে সরকার ক্ষমতা প্রয়োগ করবে বা ক্ষমতা এক্সারসাইজ করবে, পাওয়ার এক্সারসাইজ করবে কিসের ভিত্তিতে? পাওয়ার এক্সারসাইজ করবে আইনি ব্যবস্থার ভিত্তিতে বা অ্যাকর্ডিং টু দ্য ল, আইনের ভিত্তিতে। সরকার কোনোভাবে কোনো রকমভাবে আরবিটারি বা আনকন্ট্রোল পাওয়ার প্রয়োগ করবে না। সরকার ক্ষমতা প্রয়োগ করবে শুধুমাত্র আইনি ব্যবস্থার মাধ্যমে বা নির্দিষ্ট আইনের মাধ্যমে। এই চিন্তাধারার ভিত্তিতে ডাইসি রুল অফ ল এর ৩টে প্রিন্সিপালের কথা বলছেন। এই ৩টি হলো মেইন প্রিন্সিপাল। প্রথমটি সুপ্রিমেসি অফ ল, দ্বিতীয়টি ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড থার্ড জাজ মেড কনস্টিটিউশন। প্রথমেই যেটি আমরা দেখলাম যে উনি বলছেন যে সরকার আইন বহির্ভূতভাবে অথবা আরবিটারি ভাবে আনকন্ট্রোল পাওয়ার প্রয়োগ করবে না। সরকারকে ক্ষমতা প্রয়োগ করতে হবে আইনের ভিত্তিতে বা আইনের যে নির্ধারিত যে পথ তার মাধ্যমে বা ব্যবস্থার মাধ্যমে। যে প্রিন্সিপালস গুলোর অর্থাৎ ৩টে যে প্রিন্সিপালস রয়েছে বা নীতি রয়েছে, তো প্রথমটা সুপ্রিমেসি অফ ল। এখানে কি বলছে? এখানে বলছে যে আইনই হচ্ছে সর্বোচ্চ, হাইয়েস্ট পাওয়ার। সেখানে সরকার কোনোভাবে কোনো আরবিটারি পানিশমেন্ট কাউকে দিতে পারবে না। অর্থাৎ আইন বহির্ভূতভাবে আরবিটারি বা আনকন্ট্রোল পাওয়ারের মাধ্যমে সরকার কোনো ব্যক্তিকে কোনো পানিশমেন্ট দিতে পারবে না। সেখানে বলা হচ্ছে যে আইনই হচ্ছে সর্বোচ্চ, সুপ্রিমেসি অফ ল। দ্বিতীয় ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে সাম্যের কথা বলা হচ্ছে। আইনের দৃষ্টিতে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সরকার এবং জনগণ দুজনেই আইনের ঊর্ধ্বে নয়। আইন হলো সর্বোচ্চ। তৃতীয় তৃতীয় বলছে জাজ মেড কনস্টিটিউশন। এখানে বলছে যে আমরা যেখানে রিটেন কনস্টিটিউশন আছে সেখানে আমরা দেখে থাকি যে সংবিধান সংবিধানে ব্যক্তির যে অধিকার সেটা লিপিবদ্ধ থাকে। কিন্তু যেখানে রিটেন কনস্টিটিউশন নেই সেখানে কি হয়? এখানে একটা ক্রাইসিস হতে পারে। সেই জন্য উনি বলছেন যে সংবিধানে যে রিটেন কনস্টিটিউশন, সংবিধানে যে ব্যক্তির যে অধিকার লিখিত রয়েছে বা লিপিবদ্ধ রয়েছে সেটা থিওরিটিক্যাল, সেটা ডকুমেন্টেড। কিন্তু ব্যক্তিগত জীবনে ক্ষেত্রে কোর্টের ডিসিশন অর্থাৎ বিচার ব্যবস্থার যে সিদ্ধান্ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণেই উনি বিচার বিভাগকে অধিকারে অর্থাৎ ব্যক্তির অধিকারে বা ইন্ডিভিজুয়াল রাইটস এর ট্রু প্রোটেক্টর বলেছেন। এরপরেই আমরা পরবর্তী স্লাইডে এই যে ৩টে প্রিন্সিপালস রয়েছে এই প্রিন্সিপালস গুলো যথাযথভাবে বোঝবার চেষ্টা করব। এখন আপাততভাবে আমরা বুঝতে পারলাম যে রুল অফ ল কি। সুপ্রিমেসি অফ ল অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আইনই হলো বস, ল ইজ দ্য বস। আইনের সর্বোচ্চতার কথা বলা হচ্ছে। এখানে বলছে যে ব্যক্তি বা সরকার আইনের ঊর্ধ্বে নয়, আইনই হলো সর্বোচ্চ। তারপরে বলছে যে নো আরবিটারি পাওয়ার। এখানে কেন বলছে নো আরবিটারি পাওয়ার? তার কারণ
সরকার আইন বহির্ভূতভাবে কোনো আরবিটারি ক্ষমতার মাধ্যমে বা ইচ্ছাধীনভাবে কোনো ব্যক্তিকে পানিশমেন্ট দিতে পারবে না বা পানিশমেন্ট দিতে পারবে না। কেন দিতে পারবে না বা শাস্তি দিতে পারবে না বা দণ্ড দিতে পারবে না। কেন? সরকারকে এটি দিতে গেলে নির্দিষ্ট একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। কিন্তু কোন পদ্ধতি? আইনে উল্লেখিত পদ্ধতি। কি প্রসেস? এখানে বলছে যে কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে হয় সরকারের বা কোনো পানিশমেন্ট দিতে হয়, তাহলে সরকারকে আগে দেখতে হবে সেই ব্যক্তি কোনো আইন লঙ্ঘন করেছে কিনা। যদি সেই ব্যক্তি কোনো আইন লঙ্ঘন করে থাকে, তাহলে এই যে সে আইন লঙ্ঘন করেছে, তাহলে সেটি কোনো সাধারণ আদালত বা অর্ডিনারি কোর্টের মাধ্যমে প্রমাণিত হতে হবে। যে হ্যাঁ, এই ব্যক্তি বা সেই ব্যক্তি কোনো নির্দিষ্ট আইন লঙ্ঘন করেছে। তাহলেই সরকার তাকে পানিশমেন্ট দিতে পারবে বা অ্যারেস্ট করতে পারবে। এইজন্য বলা হচ্ছে যে অ্যাবসোলিউট সুপ্রিমেসি অফ রেগুলার ল ওভার আরবিটারি পাওয়ার। অর্থাৎ সরকারের যে আরবিটারি পাওয়ার এর কথা বলা হচ্ছে যে ইচ্ছাধীন ক্ষমতা, সেটা কিন্তু এখানে হবে না। সরকারকে তার ক্ষমতা ব্যবহার করতে হবে আইনের নিরিখে। এই আইনই হলো সর্বোচ্চ এবং ব্যক্তি বা সরকার আইনের ঊর্ধ্বে নয়। ইকুয়ালিটি বিফোর ল, আইনের দৃষ্টিতে সাম্য। আমরা ইকুয়ালিটি যখন বলেছি তখন আমরা কিন্তু ইকুয়ালিটি বিফোর লটাও খুব ভালো করে দেখেছি। ইকুয়ালিটি বিফোর ল কি বলছে? বলছে আইনের দৃষ্টিতে সবাই সমান। অর্থাৎ এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর ল। তার মানে এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি অফিসিয়ালস কোনো উচ্চ পদাধিকারী এবং সাধারণ মানুষ সবাই আইনের দৃষ্টিতে সমান। উচ্চ পদাধিকারীর জন্য আলাদা আইন এবং সাধারণ মানুষের জন্য আলাদা আইন সেটা হবে না। অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। ডাইসি অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টের অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোর্ট বা প্রশাসনিক যে আদালত তার বিরোধিতা করেছেন। তিনি মনে করছেন যে সিভিল সার্ভেন্ট যারা রয়েছে তারা একইভাবে কিন্তু বিচার ব্যবস্থার আন্ডারে আসবে, যার অর্ডিনারি কোর্টের আন্ডারে। সিভিল সার্ভেন্টদের জন্য বা সরকারের বিভিন্ন যে উচ্চ পদাধিকারী আছে তাদের জন্য যে স্পেশাল ট্রাইব্যুনালের অ্যারেঞ্জমেন্ট করা হয় সেটি কিন্তু করা যাবে না। অর্থাৎ তাদেরকেও এই অর্ডিনারি কোর্টের কাছে আসতে হবে। তাদের বিচার ওই অর্ডিনারি কোর্টের মাধ্যমে হবে। তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোর্ট বা স্পেশাল যে ট্রাইব্যুনাল তার বিরোধিতা করেছেন। তিনি বলছেন যে অ্যাক্সেস টু জাস্টিস, এখানে উনি বলছেন যে যদি কেউ মনে করে যে তার যে অধিকার সেটি লঙ্ঘিত হচ্ছে বা তার যে অধিকার রয়েছে সেটি সে পাচ্ছে না, তাহলে সে সাধারণ মানুষের মতন সবার মতন রেগুলার কোর্টের কাছে বা আদালতের কাছে দ্বারস্থ হতে পারে তার অধিকারের জন্য। সুতরাং এখানে সার কথা হলো ইকুয়ালিটি বিফোর ল, আইনের দৃষ্টিতে সবাই সমান। কোনো ধরনের ব্যক্তির বা কোনো সম্প্রদায় বা কোনো ধরনের জাতি বা কোনো ধরনের পদাধিকারী কারুর জন্যই কোনো ধরনের স্পেশাল ল থাকবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান হবে। ইকুয়াল সাবজেকশন অফ অল ক্লাসেস টু দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড। অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং কারোর জন্য কোনো ধরনের স্পেশাল আইনি ব্যবস্থা থাকতে পারে না। জাজমেন্ট কনস্টিটিউশন, আমরা এই পয়েন্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। রাইটস থ্রু কোর্ট, এইখানে বিষয়টা হচ্ছে যে ভারত, আমেরিকা এই যে দেশগুলো রয়েছে বা এই যে রাষ্ট্রগুলো রয়েছে বা স্টেটগুলো রয়েছে, এখানকার সংবিধান হচ্ছে লিখিত সংবিধান এবং এদের এই সংবিধানে নির্দিষ্টভাবে ব্যক্তির যে অধিকার সেটি উল্লেখিত রয়েছে। আমরা রিটেন কনস্টিটিউশন, আনরিটেন কনস্টিটিউশন পড়েছি। এর আগে আমাদের ভিডিও আছে। যারা এই ব্যাপারে বা এই রিটেন আনরিটেন কনস্টিটিউশন এর ব্যাপারে ঠিকভাবে অবগত নয়, তারা এই ভিডিওগুলো দেখতে পারে। আমাদের YouTube চ্যানেলেই রয়েছে। আবার ইংল্যান্ডের মতন রাষ্ট্র যেখানে রিটেন কনস্টিটিউশন নেই, সেখানে কিভাবে ব্যক্তির অধিকার সংরক্ষিত হবে? সেখানে ব্যক্তির অধিকার সংরক্ষণ করবে কোর্ট। কোর্টের যে ডিসিশন বা বিচার ব্যবস্থার যে সিদ্ধান্ত
তার ভিত্তিতে হবে। ডাইসি বলছেন যে এই যে রিটেন কনস্টিটিউশন বা ডকুমেন্টে যে ব্যক্তির অধিকার রয়েছে সেটা তো থিওরিটিক্যাল, সেটা এনাফ নয়। বাস্তব জীবনে বা রিয়েল লাইফে তার প্রয়োগ বা তার অবস্থাটা কোথায়? বাস্তব ক্ষেত্রে যদি দেখা যায় যে সরকার ব্যক্তির অধিকারকে সংরক্ষণ করছে না, অধিকারকে লঙ্ঘন করছে বা সরকারের সিদ্ধান্তে ব্যক্তির অধিকার লঙ্ঘিত হচ্ছে, তখন কি হবে? সেই জন্য উনি বলছেন যে কোর্ট বা বিচার ব্যবস্থাই হলো প্রোটেক্টরের কাজ করবে। উনি বলছেন যে জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগকে উনি বলছেন যে প্রোটেক্টর, ট্রু প্রোটেক্টর অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম। অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির অধিকারকে কে প্রোটেক্ট করবে? কোর্ট করবে। কোর্টের ডিসিশনের মাধ্যমে এটি প্রোটেক্টেড হবে। সরকার ইচ্ছা মতন ব্যক্তির অধিকারকে লঙ্ঘন করতে পারবে না। সরকার সিদ্ধান্তের মাধ্যমে। সেখানে কোর্ট দাঁড়িয়ে আছে ব্যক্তির অধিকারকে সংরক্ষণ করার জন্য। অর্থাৎ কনস্টিটিউশনে থাকা সেটা হচ্ছে রিটেন ব্যাপার বা এটা থিওরিটিক্যাল ব্যাপার। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে বিচার ব্যবস্থাকে বা বিচার বিভাগকে প্রয়োজন এই প্রোটেকশনের জন্য। তাই জন্য বলছে কনস্টিটিউশন ইজ এ রেজাল্ট অফ দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড। তাহলে মোটামুটি ভাবে আমরা আজকে এই যে ৩ টে প্রিন্সিপাল রুল অফ ল এর ডাইসি সেটা বুঝতে পারলাম। এক্সেপশনস অফ রুল অফ ল, আইনের অনুশাসনের বেশ কিছু ব্যতিক্রম রয়েছে। সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সুপ্রিমেসি অফ ল, এই কনসেপশনটার ক্ষেত্রে ডাইসির আইডিয়া কি? নো পানিশমেন্ট উইদাউট আ প্রুভেন ক্রাইম। অর্থাৎ কাউকে কখনোই পানিশমেন্ট দেওয়া যাবে না যদি না তাকে প্রমাণ করা যায় আদালত কর্তৃক সে আইন ভঙ্গ করেছে। কিন্তু ইমার্জেন্সি পাওয়ার বা প্রিভেন্টিভ ডিটেনশন এইসব ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি পালন করা হয় না। অনেক ক্ষেত্রেই তার বা কোনো ব্যক্তির দোষ যে প্রমাণিত হওয়ার আগেই তাদের কিন্তু পানিশমেন্ট দেওয়া হয় বা অ্যারেস্ট করা হয়। দ্বিতীয় দ্বিতীয় ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। ডাইসি বলছেন এভরিওয়ান ফেস দ্য সেম অর্ডিনারি কোর্টস। অর্থাৎ প্রত্যেকের জন্য এখানে অর্ডিনারি কোর্টস এর কথা বলা হচ্ছে। প্রত্যেকে ফেস করার কথা বলা হচ্ছে। কিন্তু ডিপ্লোম্যাটিক লেভেলে অথবা স্পেশাল মিলিটারি ল এর ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট বা স্পেশাল কোর্টের ব্যবস্থা থাকে। সেখানে কিন্তু তাদের বিভিন্ন ধরনের বিচার কার্য পরিচালনা হয়। এইটি হলো কিন্তু ব্যতিক্রম। আবার জাজ মেড কনস্টিটিউশন, এখানে কি বলছে? এখানে বলছে ডাইসি বলছেন রাইটস শুড কাম ফ্রম কোর্ট কেসেস। অর্থাৎ প্রথমেই আমরা এখানে আলোচনা করেছিলাম যে শুধু রিটেন ডকুমেন্ট থাকলে হবে না। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যদি ব্যক্তির স্বাধীনতা বা অধিকার লঙ্ঘিত হয় তখন কিন্তু কোর্ট বা জুডিশিয়ারি কিন্তু এটাকে প্রোটেক্ট করবে। কিন্তু রিটেন কনস্টিটিউশন এর ক্ষেত্রে এই যে কনস্টিটিউশন লেখা বা এই ব্যাপারগুলো কিন্তু ব্যুরোক্রেটিক মেড রুলস। এদের ব্যুরোক্রেটিকরা যারা আমলা তারা যে রুলস তৈরি করে সেখানেও কিন্তু দেখা যায় যে এমনভাবে সেই রুলস গুলোকে তৈরি করা হয় যাতে করে ফাঁক থেকে যায় অনেক সময়। এবং তারা এমন করে রুলস তৈরি করে যাতে এই ফাঁক রেখে রুলস তৈরি করে। নিজেদের অবস্থানটা বাঁচিয়ে রুলস তৈরি করে। বা যেকোনোভাবে এমনভাবে তৈরি করা হয় যাতে করে কোর্টও অনেক সময় ধন্দে পড়ে যায় বা বিচার ব্যবস্থা অনেক সময় ধন্দে পড়ে যায়। এই হচ্ছে এক্সেপশনস অফ রুল অফ ল। তাহলে মোটামুটিভাবে আমরা আজকে রুল অফ ল বুঝতে পারলাম। অখিল ভট্টাচার্য একাডেমির পক্ষ থেকে প্রথমেই ক্ষমা প্রার্থী। শারীরিক অসুস্থতার কারণে আমাদের প্রায় ১ সপ্তাহেরও বেশি সময় কোনো ভিডিও আসেনি। আজকে আমাদের ডাইসি রুল অফ ল এর এই ভিডিওটি আপলোড হচ্ছে এবং ২৩/৫/২০২৬ এ আমাদের দ্য স্টেট যে কনসেপ্টটি আমরা আগে পড়েছিলাম তার উপর এমসিকিউ ভিডিও আপলোড করা হবে।